নমস্কার, আমি শাইনী বন্দ্যোপাধ্যায়। কৃষ্টির পর্দায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু আজকে যার সাথে কথা বলবো সে শুধু রাধে আর চুল বাঁধে নয়, সে অভিনয় করে, ব্লগিং করে, সে এখন একটা রীতিমতো বিজনেস পার্সন এবং এত কিছু সবকিছু সুন্দর করে সামলে তাকে যখনই দেখবেন সে একদম সুন্দর করে হাসি মুখে আপনাদের সামনে এসে দাঁড়াবে। এই প্রাণোচ্ছল মানুষটি আজকে আমাদের গেস্ট, আমাদের আজকের অতিথি প্রেরণা ভট্টাচার্য। দিদি, প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তুমি তো এখন শুধুমাত্র অভিনয়ের মধ্যে নেই, তুমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছো। মানে একদিকে ব্লগিং, একদিকে অভিনয়, একদিকে এখন এই বিজনেস এর মধ্যে রয়েছো। এই এতটা সময় নিজেকে মানে কিভাবে মোটিভেট করো যে এত কাজগুলো করতে হবে? হ্যাঁ দেখো, মানে কাজ তো করতে হবে, ঠিক আছে, এইটা একটা তো ছোটবেলা থেকে আমি আমি ভীষণই হার্ডওয়ার্কিং আমি মনে করি। আর আরেকটা হচ্ছে যে আমি এই ছোটবেলা থেকে এইটুকু বুঝেছি যে কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। তো সেইভাবে তো অভিনয় দিয়ে শুরু হলো যাত্রা, অভিনয় করলাম, অভিনয়ের পর তারপরে ব্লগিং শুরু হলো। ব্লগিং যদিও বহু বছর পর, অভিনয়টা অনেক বছর, তারপরে ব্লগিং তো তার অনেক বছর পর শুরু করলাম, যখন থেকে ফেসবুক এত বেশি অ্যাক্টিভ হলো যে মানুষ ওখানে ব্লগিং করছে, ব্লগিংটা এলো তো শুরু করলাম। আর তারপরে যদি বলো বিজনেসের কথা, তাহলে বিজনেস মানে নিজের একটা কিছু হবে বা নিজের একটা কিছু করতে হবে, এইটা না অনেক ইয়াং এজ থেকেই আমার মধ্যে ছিল। কিন্তু সবসময় তো মানে ওই ভাবনা চিন্তা থাকলেই যে করা যায় তা তো না। কেন একটা জিনিস, এত বড় একটা জিনিসকে এক্সিকিউট করতে গেলে তার প্রপার প্ল্যানিং, তার একটা ফান্ডের ব্যাপার আছে, তার ভালো মন্দ সব দিকটা বিচার করার ব্যাপার আছে, একটা সময়ের ব্যাপার আছে। তো সেসব করে ধরো মানে এই বিজনেসটা সেটা অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল। তারপর আমি এই ভাবলাম যে না, আমার লাস্ট যে প্রজেক্টটা চলছিল সেই প্রজেক্টটা, মানে তোমরা অনেকেই জানো যে সিরিয়াল যখন একটা চলে, প্রজেক্ট চলে, সেখানে 16 ঘন্টা 18 ঘন্টা আমাদের সময় চলে যায় সকাল থেকে রাত অব্দি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একটা অন্য কিছুতে টাইম ইনভেস্ট করা, সেটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয় চলে আসে। তো যখন সিরিয়াল চলছিল তখন ভাবনা চিন্তা থাকলেও এক্সিকিউট করতে পারিনি। তারপর যখন লাস্ট প্রজেক্টটা যখন শেষ হলো তখন ভাবলাম যে না, এবার সময় চলে এসেছে, এবার তাহলে ফিজিক্যালি আমাকে এবার নেমে পড়তে হবে মাঠে। তো সেই নভেম্বর থেকে আর কি হাত দিলাম। আর তারপরে জানুয়ারি মাসে তো এখন তোমরা বসেই আছো আমার এখানে। আর নিজের একটা জিনিস হওয়ার মধ্যে একটা আনন্দ থাকে না, একটা অন্য মানে মনে হয় এনার্জিটা ডাবল হয়ে গেল। হ্যাঁ, নিজের হলে কি বলতো, খাটনিও ডাবল, এনার্জিও ডাবল, ভালো লাগাও ডাবল, সবই ডাবল, টেনশনও ডাবল। যখন তুমি অন্যের আন্ডারে কাজ করছো তখন তুমি জানো যে আমি যাচ্ছি শুধু কাজটুকু করবো, আমার পারিশ্রমিক নেবো, চলে আসবো। তো যখন তোমার নিজের সবকিছু ইনভেস্ট হয়ে যায়, যখন তোমার জিনিসটা নিজের নামে হয়ে যায়, নিজের সেই ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করা এবং সেইটাকে সেই জায়গায় ধরে রাখা, এটার একটা ভীষণ চ্যালেঞ্জ, ভীষণ চ্যালেঞ্জ। মানে সবসময় একটা টেনশন যে ঠিক হচ্ছে তো, যেহেতু এটা তোমার আমার এই বিজনেসটা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, তো ক্লায়েন্টের রিভিউ বলো বা ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিচ্ছি সেটা ঠিক হচ্ছে কিনা, আফটার সার্ভিস তাদের কিরকম লাগছে। তো অনেকেই ধরো আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমার ব্লগিং দেখে, আমার সিরিয়াল দেখে, সেইভাবে প্রচুর এনকোয়ারি আসে, অনেকে এমনিও এসছে। এবার আমার কথা হচ্ছে শুধু আমাকে ভালোবেসে আসছে, করছে, তারপর আমার কাজটা যদি ভালো না হয় তো সেইখানে তো একটা আমার একটা ফেস লস, আমার এই দোকানের ফেস লস। কারণ আমার দোকানের নামও তো গ্লেটস নেল স্টুডিও বাই প্রেরণা, ওখানে আমার নামটা রয়েছে। তো সেই জায়গাগুলোর একটা মানে এখন কি বলতো, সবে তো বিজনেসের খেলায় তো সবে আমি চুনোপুটি, সবে তো জাস্ট আমি শুরু করেছি, এখন আমি লাইনের অনেক পেছনে আছি। তো অনেক বড় বড় খিলাড়িরা আছেন, তো এখন আমাকে মানে অনেক কিছু ভালো মন্দ পেরিয়ে গিয়ে, হ্যাঁ, অনেক কিছু ঠিক ভুলের মাঝখান দিয়ে যেতে যেতে, আর সব জীবন মানেই শেখা, শিখতে শিখতে এগোবো, পড়তে পড়তে উঠবো, আর উঠতে উঠতে আরো উঠবো। একদম একদম। আর যখন চারপাশে এতটা একটা ইয়ে থাকে, একটা কম্পিটিশন থাকে বিজনেস, মানে বিশেষ করে তুমি যে এই যে নেল স্টুডিওটা বলছি, এখন তো একটা ভীষণ পপুলার এবং একটা মানে যেখানেই একটা বড় মল হোক বা যেখানে হোক, 2-3টে সেগমেন্ট থাকেই শুধু নেলের, সেখানে আলাদা করে নিজের ব্র্যান্ডটাকে তৈরি করা, যেটা তুমি বললে সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার, এটা তো রয়েছে। তবে আমি একটুখানি পিছিয়ে তোমার অভিনয় জগতে চলে আসবো। কাকিমা তো, তুমি তো দেখেছো কাকিমাকে ছোট থেকে, তো তোমার কি ছোট থেকেই অভিনয়তে আসার ইচ্ছা ছিল নাকি? না না, একদম ইচ্ছে ছিল না। আমি খুব বসে বসে সিরিয়াল দেখতাম, মায়ের কাজ দেখতাম, মায়ের তখন তো খুব টেলিফিল্ম হতো, মা অনেক টেলিফিল্মে অভিনয় করেছে, সেই সময় আমি টেলিফিল্ম দেখতাম, সিরিয়াল দেখতাম, মায়ের যে সিনেমা, সেই সিনেমা আমি খুব যে হলে গিয়ে দেখেছি তা না, তবে টিভিতে যখন আসতো তখন দেখতাম। তো সেইভাবে মায়ের কাজ দেখতাম, অন্যদেরও কাজ দেখলাম। হিন্দি সিনেমা তো মানে বলে না যে বলিউড বাফ, মানে ওই সময় 90s এর ধরো মানে শাহরুখ খানের সিনেমা, অক্ষয় কুমারের সিনেমা, মানে সে তো মানে সে লেগেই আছে। তো অভিনয়
দেখতে খুব ভালোবাসতাম। আর যদি নিজের কথা বলি, কোনোদিনও ভাবিনি অভিনয় করব। তবে হ্যাঁ, আমি চিরকালই ডান্সের মধ্যে ছিলাম। কেন স্কুলে কোনো কালচারাল প্রোগ্রাম হলে, কিছু হলেই সেখানে আমার নাম লিখে দেওয়া, হ্যাঁ, কোনো কিছু হলেই সেখানে টিচাররাই নাম লিখে দিত, প্রেরণা নাচবে, আচ্ছা, অ্যানুয়াল ফাংশন হোক বা যাই হোক। তো আমি ডান্সের মধ্যে ছিলাম। বেশ। তো আমি নৃত্যনাট্যও করেছি, পারফর্ম করেছি। আচ্ছা। তো সেগুলো করেছি, কিন্তু একদম প্রপার ফুল ফ্লেজের যে আমি অভিনেত্রী হব বা অভিনয় করতে পারবো, আমার মধ্যে সেটা আছে, হুম, এটা হুম। আমি কোনোদিনও এক্সপ্লোর করিনি। এই এক্সপ্লোরটা আমার মাই করেছে। আচ্ছা, হ্যাঁ, আমার অভিনয় আসে আমার মায়ের জন্যই। আচ্ছা। একদম। কারণ আমি তো ভেবেছিলাম তখন যে আমি এয়ার হোস্টেস হব। ও আচ্ছা। প্রথমে ভেবেছিলাম আমি টিচার হব। হুম, তারপরে সেই আমার চেঞ্জ হয়ে গিয়ে আমি ভাবলাম না, আমি তাহলে এয়ার হোস্টেস হব। হুম, হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম আমার চেঞ্জ হতে 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 কিন্তু কোনোদিনই আমার মধ্যে আসেনি যে আমি অভিনেত্রী হব। হুম, হুম, সেটা মা তখন একটা সিরিয়াল করছিল। সেটা করতে করতে মাই আমার, তখন তো পোর্টফোলিও কিছু নেই, যেহেতু আমি করব না, তো আমার ন্যাচারালি কিছু বানানো নেই। মায়ের কাছে পার্সে আমার একটা এইটুকু একটা ছবি ছিল, ছোট যেরকম আচ্ছা। ছবি থাকে হ্যাঁ, পাসপোর্ট হ্যাঁ, হ্যাঁ। সাইজের। মা ওটাই দেয়, ওখান থেকেই অডিশনের কল আসে। তো সেখানে এই অডিশনে যাবো না করে জোর করে সেখানে মা পাঠালো। অডিশন দিলাম, সেখান থেকে সিলেক্টেড হলাম, হয়ে ওখান থেকে আমার অ্যাক্টিং কেরিয়ার শুরু। তো প্রথমে তো কিছুই পারিনি। প্রথম যে সিরিয়ালে আমি হিরোইন ছিলাম, সেখানে তো লিটারালি আমাকে বকে মেরে, ঠিক আছে, আমার চোখের জল নাকের জল করে আমার ওই প্রথম সিরিয়াল করা, এবং সেই প্রথম সিরিয়াল থেকেই কাজ শেখা, ওখান থেকেই কাজ শেখা। তো সেভাবেই কাজ শিখে তারপরে 16-17 বছর হয়ে গেল। আর তখন কি বাড়িতে এসে মাকে বলতো তুমি আমাকে জোর করে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি আমি বলতাম আমি আমি করব। রোজ কাঁদতাম গো। প্রত্যেকদিন সকালবেলা হিরোইন ছিলাম তো, আর খুব ছোট ছিলাম তখন। হুম, তো প্রত্যেকদিন সকালবেলা না হিরোইনদের না, এখনো তাই, হুম, সবার আগে যেতে হয়, সবার শেষে ব্যাকআপ হয়। তো কারণ প্রত্যেকটা সিনে হিরোইনদের হুম, থাকে। হুম। তো সকালবেলা সবার আগে আমার কল থাকতো। আমি সেই দমদম থেকে আমি টালিগঞ্জ আসতাম। আর তখন তো এসব ক্যাব ফ্যাব ছিল না, হলুদ ট্যাক্সি আর মেট্রো আর এইসবই। হ্যাঁ। হ্যাঁ, তো ওইভাবে তোমার ইন্দ্রপুরীতে আসতাম। এসে ওই মেকআপটা সবার প্রথমে আগে আমার মেকআপটা করে আমাকে রেডি করে দেওয়া হয়ে যেত। তখন অর্ধেক আর্টিস্ট কেউই আসতো না। তারপরে ওই আমি রেডি হয়ে বসে থাকতাম। তারপর যখন সিন আসতো, সিন করতাম সারাদিন ধরে। আবার সেই সবার শেষে গিয়ে বাড়ি পৌঁছাতাম। কারণ ওই রাত্রিবেলা যখন ড্রপ দিতে দিতে যেত, যেহেতু আমি ন্যাচারালি তখন দমদম থাকতাম, মানে তো সবার লাস্টে। সবার লাস্টে গিয়ে আমার ড্রপ হতো। তো আমি যখন বাড়ি ঢুকছি তখন 2-2:30 বাজছে। তখন আমি রাত্রিবেলা বাড়ি ঢুকে সবটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাতে যেতাম 4টে, আবার পরের দিন উঠে পড়তাম 6:30-7টা। মানে আমাকে কেন, আমাকে 8টার মধ্যে চলে আসতে হবে আবার ও বাবা! ইন্দ্রপুরী। তা আমি প্রত্যেকদিন কাঁদতাম সকালে হুম। যে আমি আজকে যাব না। ঠিক আছে? আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার জীবনটা হেল হয়ে গেল। আমি ওখানে গিয়েও বকা খাই। হ্যাঁ, আর প্রত্যেকদিন আমাকে এরকম সকালে, আমার কেন আমার স্কুল ভোরবেলাতে ছিল। আচ্ছা, আমার একদম ভোরবেলা উঠতে ভালো লাগে না। কিন্তু আমাকে পুরো স্কুল ভোরবেলা যেতে হয়েছে। হুম, আচ্ছা, তারপর আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম সেই কলেজটাও মর্নিং কলেজ ছিল। আচ্ছা। তারপর আমার শুটিংটাও সারা জীবন মর্নিং হয়েছে। ঠিক আছে? তো আমার যেটা আমি চাইনি সেটাই হয়েছে। ঠিক আছে? তো আমি রোজ কাঁদতাম যে তোমার জন্য আমাকে এটা হচ্ছে, ওটা হচ্ছে, ওটা হচ্ছে। এবার এখন বুঝতে পারি হ্যাঁ। যে যা হয়েছে ভালোই হয়েছে। না এখন এখন ভালোই কাকিমা হয়েছে। এখন কাকিমা কি বলে সেদিন যে বলেছিলি হ্যাঁ, সেইটার হ্যাঁ, একটা হ্যাঁ, কারণ আমি যে অভিনয় করতে পারবো, আমার মধ্যে যে সেটা আছে, বা আমি যে এতদূর জিনিসটাকে টানতে পারবো, এটা তো আমি কোনোদিনও ভাবিনি। তো আমি বলবো যে হয়তো মাই সেটা জানতো, বুঝেছিল। আর আমাদের ক্ষেত্রে একটা হয় না যে ভালো মন্দ যেটা হোক আগে মায়ের উপরে গিয়েই সমস্ত হ্যাঁ, কিছু পড়া। ভালোটা হলেও মা, খারাপটা হলেও মা। হ্যাঁ তোমার জন্যই পাঞ্চিং হয়েছে। ব্যাগ আর কি আমাদের, তোমার জন্যই তোমার হয়েছে। জন্যই হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবোই, দেখবে আজকাল অনেক বাচ্চারা বলে না যে ছোটবেলা থেকে আমি আয়নার সামনে অ্যাক্টিং করতাম, আমি আয়নার সামনে এরকম সাজতাম, আর আমি কোনোদিন করিনি গো এইসব। আচ্ছা। আমি কোনোদিন এসব না, ছোটবেলা থেকে আমি হিরোইন বাননা চাহতি হুঁ, আমার কোনোদিন ছিল না, কোনোদিন না। ঠিক আছে? তো হ্যাঁ, তারপরে কি হয়েছে, ওই অভিনয় করতে করতে অভিনয়টাকে এত ভালোবেসে ফেলেছি, হুম, আর্টটাকে, ক্রাফটটাকে এত ভালোবেসে ফেলেছি। তো সেইটুকুই অ্যাকশন কাটটুকু টাইমটা আমার খুব ভালো লাগে, এখনো লাগে। তো ওই অ্যাকশন কাটটুকুর মাঝখানে যে চরিত্রটাকে আমাকে ফোটাতে হবে আর কি, হুম। সেই প্রসেসটা আমার খুব ভালো লাগে। মানে যে দিনে আমি দিনে জিনিসটা নিজের মধ্যে। আর এই যে তুমি বললে নাচ করতে, সেটা কি মানে বন্ধ নাকি চলছে? না বন্ধ, এখনো ওরকম কিছুই না। আমি ভারতনাট্যম কিছুটা শিখেছিলাম, পুরো কমপ্লিট করতে পারিনি। আর তারপরে হচ্ছে তারপরে এমনি ওই স্কুল অবধি এই অবধি নাচ হতো। তারপরে আর যে প্র্যাকটিস করা বা কোথাও আবার ভর্তি হয়ে সেটাকে একদম ফর্মালি ট্রেনিং নেওয়া, সেটাও আর হয়নি ভবিষ্যতে। তবে আমার মধ্যে তাল আছে, তাল জ্ঞান আছে, রিদম আছে, এটা আমি বুঝি। আর সেটা আমার মধ্যে আছে। কিন্তু হ্যাঁ, তুমি যদি বলো একদম প্রফেশনাল ডান্স যদি বলো, তাহলে আমার সেটা আর হয়নি, আচ্ছা। সেটা আর হয়নি। আর এই যে তুমি তো ব্লগিং এর জগতেও একটা মানে বিশাল স্টার, এখানে তোমার বিশাল স্টার কিনা আমি জানি না না। ভালো রকম ভিউজ, তুমি যেটাই করো অনেক ব্র্যান্ডের প্রমোশন করো, এবার সেইগুলো এডিট করা, সেগুলো সেটাও তো একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সারা দিনটা মানে খুব মানে এখন আরো বেশি হেক্টিক হচ্ছে। তোমার কারণ গ্লিটসের একটা পেজ করা হুম। হয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুকে।
সেটাও আমিই দেখি। আর ফেসবুকে যে প্রেরণা ভট্টাচার্যের যে পেজটা রয়েছে, ইনস্টাগ্রামে যে পেজটা, সেটাও আমিই দেখি। তো এই 4টে প্রোফাইল আমাকে হ্যান্ডেল করতে হয়, 4টে প্রোফাইলের পোস্টিং, 4টে প্রোফাইলে কি যাবে না যাবে, এখানেও তুমি একটু আগে দেখলে যে ছবি তুলছি এই করছি, এগুলো পোস্ট করতে হবে আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ, তো মানে এগুলো সবটা এগুলো নিজের চলে। হাতেই করো হ্যাঁ, তুমি? আমার ফ্রেন্ডও আছে, ও অনেকটা আমাকে হেল্প করে দেয়, বাট ব্লগিং এর জায়গাটা শুধু আমি, ব্লগিংটা পুরো আমি আর কি, মানে যে আচ্ছা, মানে ব্লগিংটা ওটা এডিট পুরো থেকে শুরু করে ওটা ব্লগিং? পুরোটা আমি করি, আচ্ছা, এটা পুরোটা আমি করি। মানে সেখানেও তো তোমার ঘুমের টাইমটা আবারও ঘুমের কমে টাইমটা, হ্যাঁ, রোজ রাতে দুটো, প্রত্যেকদিন ভাবি আজকে দুটো হলো, কালকে আর দুটো না, কালকে 11টার মধ্যে ঘুমোতেই হবে। তারপরে বাড়িতে গিয়ে দেখি কোনোদিন আর হয় না, সেই ওই এক গাদা ফোন। আর এখন আর ফোন দেখতে ভালো লাগে না, এত একদম বেশি ফোনে কাজ হয়ে গেছে। একদম একদম। আমি ফোন দেখার জন্য ফোন দেখি না, ফোনে কাজই করি, কিন্তু এই কাজ করতে করতে এমন লাগে এখন ফোন ভালো লাগে না এখন, মানে মানে একটু সুযোগ পেলে দূরে সরিয়ে হ্যাঁ রাখতে। হ্যাঁ হ্যাঁ, কারণ এতবার সারাক্ষণ ফোনে কাজ, আমার একদম সারাটা একদম। ক্ষণ। তো মানে এই কমেন্টের রিপ্লাই দেওয়া, এই এডিট করা, এই পোস্টিং করা, ওইটা ওই দিনকে শিডিউল করা, এটা ওই দিনকে দেখা, এটা সেই মানে এই এর মেসেজের রিপ্লাই দেওয়া, ওর কমেন্টের রিপ্লাই দেওয়া, এই করতে 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 না এমন হয়ে গেছে না, মানে এট টাইমস মনে হয় কি যে পাহাড়ে চলে যাই, সব ফোন মন থাক, যেখানে খুশি থাক, আমি উধাও, আমি চলে যাই, আমি বাবা আর হ্যাঁ, একটু পাচ্ছি না, নিরুদ্দেশ পাচ্ছি হয়ে না যাই। এরকম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার মনে হয় যে না 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 না, করতে হবে করতে করতে হবে হবে। করতে হবে। কিন্তু তোমাদের অভিনেত্রীদের জীবনের সাথে যেটা ভীষণভাবে জড়িয়ে, মানে সেটা হচ্ছে ওনার খুব অহংকার হয়ে গেছে, উনি এই যে তুমি বলে রিপ্লাই না পেলে বা ইয়ে না হলে, এই যে নেগেটিভ পাবলিসিটি গুলোও তো তোমাদের সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলি শোনো, আমার এই নেল স্টুডিওরই এটা নিয়ে একজন, মানে আমি ব্লগ ছেড়েছিলাম, সেই ব্লগের মধ্যে একজন কমেন্ট করেছে যে আহ, নিজেকে তো কিছু করতে দেখলাম না, সব তো অন্যকে দিয়েই করাচ্ছেন। ঠিক আছে, তা আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি কেউ শাড়ির দোকান খোলে, তো তাকে কি শাড়ি বুনতে জানতে হবে? এক্স্যাক্টলি। তার তার তো তার স্টাফ আছে, তার তো হ্যাঁ, কর্মচারীরা আছে, হ্যাঁ, তারা শাড়ি দেখাবে, তারা শাড়ি বিক্রি করবে, বা তার কারখানা আছে, সেখানে তার কর্মচারীরা আছে, তারা শাড়ি বানাবে। হ্যাঁ, তো এটা সুপারভাইজিংটা সে হ্যাঁ, এটা করবে। খুব হ্যাঁ, বোকা বোকা একটা কমেন্ট না? তো আমি সেটাই বলছি, এরকম বোকা বোকা অশিক্ষিত মার্কা কমেন্ট প্রচুর আসে। ঠিক আছে, যেগুলো তারা এক্সপেক্ট করছে তুমি নিজেই নেল করতে হ্যাঁ পেরেছো। হ্যাঁ, যে নিজেকে তো আর দেখলাম না, তো অন্যকে দিয়েই করাচ্ছেন। হ্যাঁ, তো এগুলো ভীষণ এবং তাকে আমি একটা রিপ্লাই দিয়েছিলাম, সেই রিপ্লাইটা জানি না কোন মানুষ সেটাকে কিভাবে কিভাবে নিয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ ওষুধের দোকান খোলে, সে কি নিজে ওষুধ বানাচ্ছে? না, সে ওষুধের দোকান খুলেছে। তো এইটা ভীষণ অশিক্ষিত মার্কা কমেন্ট, এরকম তো আসতেই এগুলো থাকে। হবে, আবার হ্যাঁ। অনেক প্রচুর, আর এটার সংখ্যাটা কম, সেই জন্য এটাকে ইগনোর করা যায়। আর আর প্রচুর মানুষ আছে যারা খুব ভালোবাসে, খুব অ্যাপ্রিসিয়েট করে, খুব এনকারেজ করে, ভালোবাসা দেয়। তো সেই সংখ্যাটা যেহেতু বেশি, তাই জন্য আমি সেই সংখ্যাটা নিয়ে এগোতে চাই। একদম তো একদম ওটাই আমাকে এনকারেজমেন্ট দেয় যে আমি আবার পরের দিন একটা ব্লগ করব, আবার একদম, পোস্ট করব, একদম। আবার কমেন্টে রিপ্লাই দেব। আর যারা এই ধরনের কমেন্ট করে মনে করেন তারা অ্যাটেনশন পাচ্ছেন, একদম তারা ব্লক হয়ে যান আমার প্রোফাইল থেকে। তো কোনো সেটা লাভ করা হয় না, উচিত। আমি জাস্ট ব্লক করে দিই। নয় কোনোদিনও মনে হলো যে এর একটা কমেন্টে রিপ্লাই করি, তা করলাম, আর যদি মনে হয় যে না, এর সাথে একদম 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করা যাবে না, তাকে ব্লক। একদম। তো আর বাকি যে সংখ্যাটা মানুষরা আছে যারা সত্যি খুব ভালোবাসে, তারা অ্যাপ্রিসিয়েট করে, অনেক বড়রা আছেন আমার প্রোফাইলে যারা আশীর্বাদ করেন, তারপরে হচ্ছে অনেক ভালো ভালো কমেন্ট লেখে, তো তাদের জন্যই ব্লগ করি আমি বেসিক্যালি। নিশ্চয়ই নিশ্চয়ই, সেই একদম। পজিটিভিটিটা তো একদম নিয়ে থাকতে পজিটিভিটিটার জন্য হবে। করি। আর নতুন কিছু একটা করলে পরে দেখো, আশেপাশে অনেকেই আছে যারা হয়তো, তারা হয়তো এত বছর ধরে ভেবেছে যে আমি একটা কিছু করব, তারা হয়তো কোনো বিশেষ কারণে হয়তো এখন অবধি করে উঠতে পারেননি। তারা যখন দেখেন যে অন্য কেউ করে ফেলেছে, কোথাও দাঁড়িয়ে তাদের সে খারাপ লাগাটা থাকে, সেই খারাপ লাগা থেকে অনেক অনেক কিছু লিখতে পারে, বলতে পারে। তো ঠিক আছে, সবার নিজের নিজের হয়তো কোনো কারণ থাকবে, কিন্তু ওই নেগেটিভিটিটাকে আমি সরিয়ে দেওয়া। আমি একদম। আমি আমিও যেটা মানে বলি অনেকে, যে অন্যের খুশিতে খুশি হওয়া একটা বড় টাস্ক। আমি বলছি যেটা সবাই আমি বলছি পারে না। অন্যের খুশিতে খুশি হতে হবে না, হুম, কিন্তু অন্য কিছু একটা করছে সেটাতে আপনি নেগেটিভিটিও ছড়াবেন না। ছড়াবেন না। হ্যাঁ, কেন সেটাও। আপনার খুশি তো আমি খুশি হতে যাব না, আমার খুশি তো আপনাকে খুশি হতে পারে, কিন্তু আপনার কোনো একটা ভালো কিছু হলে আমি আপনাকে গিয়ে খোঁচাবো না। হ্যাঁ, এটা হ্যাঁ, তো এটা একটা আপনিও positive। আমার কিছু যদি হয় আপনিও খোঁচাতে আসবেন না, আমার বক্তব্য এটাই। হ্যাঁ। এটাই। ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, ঘুরতে যাওয়া হয় বলতে কি, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু স্পেসিফিক্যালি আমি পাহাড় ঘুরতে ভালোবাসি। আচ্ছা, আমাকে সমুদ্র নিয়ে গেলে, এদিক ওদিক নিয়ে গেলে, ওদিক ওদিক গেলাম, কিন্তু খুব খুশি হব না। পাহাড়টা একটু বেশি খুব প্রিয়। ভীষণ ভীষণ প্রিয়, তাতে যদি দার্জিলিংও 20 বার যেতে হয় যাবো, গেছিও। হ্যাঁ, তো সিকিম, বাঙালিরা কতবার দার্জিলিং গেছে এটা হ্যাঁ, কোনো একদম প্রশ্ন না করে না না, যদি সিকিম বলো, দার্জিলিং বলো, হিমাচল বলো, যেখানে মানে পাহাড় যেখানে আছে আমি সেখানে আছি, এরকম একটা ব্যাপার। আমি তো মনে মনে রোজ পাহাড় যাই, রোজ। যখনই আমি খুব দেখছি এ হয়ে যাচ্ছে, আমি একটু ভিডিও দেখে নিই পাহাড়ের, ঠিক আছে, একটু দেখে নিই, আর খুব ভালো লাগে আমার। এই আমি বিয়ের সময় পুজোর পরেই ঘুরতে গেছিলাম রাজস্থান। আচ্ছা। তো রাজস্থান ঘুরতে গেছি মায়ের জন্য, কারণ মায়ের ভীষণ ইচ্ছা ছিল রাজস্থান যাবো, ঠিক আছে চলো। রাজস্থান ঘুরতে গেছিলাম। রাজস্থানে লোকে শুনলে খুব হয়তো ওপার থেকে বলবে বা কমেন্টে বলবে যে এটা কি ধরনের কথা, কিন্তু মানে আমি অনেস্টলি বলছি, প্রথম 4-5 দিন ভালো লেগেছে,
তারপর আমার মনে হচ্ছিল যে আমি পাহাড়ে ঘুরতে এলেই ভালো হতো। প্রচুর টাকা খরচা হয়েছে, প্রচুর, মানে রাজস্থানের খরচায়, রাজস্থানের খরচায় লোকের মানে কোনো একটা ইন্টারন্যাশনাল ছোটখাটো ট্রিপ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু প্রথম 4-5 দিনই ভালো লেগেছে, তারপরে আমার মনে হয়েছে যে না, নট ওয়ার্থ ইট। তোমরা কি অনেকটা কভার করেছি? অনেকটা, আমাদের 12 দিনের ইয়ে ছিল, আরো তো লোকে 15 দিন 16 দিন 18 দিনেরও করে, আমরা অতদিন করতে পারিনি, আমাদের 12 দিনের ছিল। কিন্তু তারপরে আমার মনে হয়েছিল, মানে আমি শেষের দিকে মনে হচ্ছিল যে হ্যাঁ, পাহাড় ঘুরতে গেলে ওইটাই 12 দিনের পাহাড় ট্রিপটাই বেশি ভালো হতো। সে আমি ঠিক আছে, আমি একটা হোমস্টেতে বসে থাকতাম আর রোজ আমি একই পাহাড় দেখতাম আর একটু পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরতাম, ওটাই আমার ভালো ছিল। এই সব বাঙালিদের, মানে আমারও আছে একটা ইচ্ছে পাহাড়ে একটা বাড়ি করার। এই আমারও ইচ্ছে আছে যে পাহাড়ে একটা বাড়ি হবে। আমি যখনই পাহাড়ে বেড়াতে যাই, মানে এই জায়গাটাতে একটা হলে বেশ ভালো হয়। আমি বললাম না যে পাহাড়ের আমি প্রচুর ভিডিও দেখি, তো একটা এরকম ভিডিও দেখছিলাম, সেখানে একজন হাজবেন্ড ওয়াইফ, ওনারা বলছে সিনিয়র সিটিজেন, এখন রিটায়ার করে গেছেন, দুজনেই ডক্টর। তো ওনারা একটা ইয়ে করেছেন, একটা পাহাড়ের একটা গ্রামে নিজেদের একটা হোমস্টে করেছেন আর কি, তো সেটা আমি দেখছিলাম। তো ওটা দেখে মনে হচ্ছে যে তো এনারাও পেরেছেন। এখনো আমার হোপ আছে, আমিও পারবো, করবো। হ্যাঁ, আমার যেরকম, মানে আমি যেরকম রান্না করতে খুব ভালোবাসি, আমার ইচ্ছা আছে একটা ক্যাফে করবো, চিকেন টিকেনও থাকবে, যেরকম আমার ক্যাফে জিনিসপত্র থাকবে, ওইটা চালাবো আর থাকবো। আমার কি মনে হয় বলতো, এই তো আমরা বাইরে থেকে এত বলি তো পারবা, তো ওখানে লাইফটা খুবই টাফ, খুব টাফ, মানে তোমার ওই তুমি যে বলছো ক্যাফে করবে, ধরো ওই অত জিনিস তোমাকে যে সমতল থেকে উপরে তুলে আনতে হবে, ওইটা ভেবে তো প্ল্যান আনতে হবে। হ্যাঁ, ওটা সেটা একটা তোমাকে স্টোর করার ব্যাপার আছে, যাওয়াটাই একরকম, বাট ওখানে লাইফটা কিন্তু খুব টাফ, ওখানে টাফ একদম। তুমি তো রান্নাও করো, আমি দেখেছি তোমার ব্লগে। রান্না করতাম গো, এখন এইটা হওয়ার পর আর সময় একদম পাই না। আগে তাও টুকটাক করতাম, এখন তো আমি ভুলেই গেছি কোনটা নুন কোনটা তেল, ভুলেই গেছি, এরকম মনে হয়। দেখেছি তুমি যেরকম কাকিমা খুব অ্যাপ্রিশিয়েট করে, না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, মানে দেখো খুব সাপোর্ট করে। আমি দেখো, আমি রান্না করতে পারি, রান্নার হাত আছে আমার, রান্না করলে ভালোই রান্না হয়, কিন্তু রান্না করতে ভালো লাগে না, সত্যি কথা বলছি। তো তুমি কি ফুডি? হ্যাঁ, খেতে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু হ্যাঁ, আমাকে তুমি বিরিয়ানি দাও আর যদি তুমি আমাকে একটুখানি মোচার ঘন্ট আর ভাত দাও, আমি বিরিয়ানিটা এরকম সরিয়ে রেখে মোচার ঘন্ট ভাতটা খাবো, মানে আমি এরকম খেতে ভালোবাসি। বুঝতে পেরেছো? তো হচ্ছে তুমি মানে এরকম, মানে যত ধরো মানে বাঙালদের যে সব খাবার বাটা চাটা যা আছে আর কি, ঠিক আছে, পাতা বাটা খোসা বাটা, এই সে আমাকে এই খেতে খুব ভালোবাসি। আর এই তো পিঠের সিজনটা তো খেয়েছি সব। আমার কাকিমা আছে, সুনিতা কাকিমা পাঠিয়েছে, আমার যেই আমি ইয়েতে থাকি, মানে আমি যে ফ্ল্যাটে থাকি, আমার পাশেই যে নেবার থাকেন ওই কাকিমা আমাকে দিয়েছেন, তো এরকম এসে গেছে আমার বাড়িতে, চলে এসেছে। তারপর আমার এখানে একজন টেকনিশিয়ান আছে আশা বলে, ও আমাকে পিঠে দিয়েছে, তো এইভাবে আমার খাওয়া হয়ে গেছে। এই যে অভিনেত্রীরা তো খুব জিমে যায়, নিজে খুব মেইনটেইন করে, তো আমাকে দেখে মনে হচ্ছে একটুও মনে হবে না, এইজন্য তোমাকে এত বেশি ভালো লাগছে। একটুও মনে হবে না, মেইনটেইন করতাম, তারপরে ছেড়ে দিয়েছি মেইনটেইন করা, ঠিক পুজোর আগের থেকে এখন অবধি বোধহয় 5-6 মাস হয়ে গেছে, মেইনটেইনের এমটাও নেই, ঠিক আছে, না জিম না এক্সারসাইজ না খাবার, কোনো কিছুই কন্ট্রোলের বাইরে হয়ে, পুরো আমি কন্ট্রোল হাত ছেড়ে বাইরে চলে গেছি, নেই, আর ডায়েটের দিতে আসতে পারছি না এখনো। আর এখন তো এই চাপটা মাথার উপর আছে, তাই ডায়েট করলে একটুখানি, মানে আমার তো দুদিন যদি পাবি এই শোনো, কি বলতো, আমি না একদম মানে ভাত ছাড়া থাকতে পারবো না, অসম্ভব। আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি কোয়ান্টিটিতে মানে এতটা ভাত খেতে পারবো না, হয়তো এইটুকুই খাবো, কিন্তু ভাতই খেতে হবে, এটা হচ্ছে একটা আমার ব্যাপার, ওই রুটি মুটি দিয়ে চলবে না। তো ভাত খেতে ভীষণ ভালোবাসি, দুবেলাই ভাত খেতে ভালোবাসি, তো সেইটা আমার একটা জীবনের কাল, এটা আমি জানি। হ্যাঁ, তো আর হচ্ছে আর আমাকে একটু ডাল তরকারি দিয়ে দাও, ব্যাস, আমার অত নেই যে আমাকে তরি তরকারি প্রচুর পঞ্চব্যঞ্জন দিতে হবে, ওইসব ব্যাপার নেই, কিন্তু ওই একটু ভাত ডাল তরকারি এটা আমি খেতে ভালোবাসি, এটা আমি খাই। কিন্তু আমি যে খুব, আমার সাথে যদি কেউ একদম 24টা ঘন্টা কাটায়, সে আমার খাবার দেখে বলবে যে আমি কিছুই খাই না, আচ্ছা, মানে খুবই সাধারণ খাই, কিন্তু কিছুই খাই, অল্পই খাই, কিন্তু ওই যে জল খেলেই, কেউ বলবে না জল খেলেই মোটা হয়ে যায়, হাওয়া খেলেই মোটা হয়ে যায়, আমার চেহারাটা একদম ভগবান উপর থেকে ভালোবেসে এইভাবেই বানিয়েছে যে তোমার জল হাওয়াতেই তুমি মোটা হবে, তোমার খাবারের প্রয়োজন নেই, আমি ওইভাবেই নিজেকে, আমি ওইভাবেই ধরে রেখেছি নিজেকে। আজকে খুব পারফেক্ট ম্যাচ, পাশাপাশি দুজনেই মানে হাওয়া, মানে একটু হাওয়া দেবে তো তখনই মনটা মনে হবে খাই ওই খেলেই তখন হয়ে গেল। আমি যে প্রত্যেকদিন রোল চাউমিন খাচ্ছি না, কিন্তু প্রত্যেকদিন ফুচকা খাচ্ছি না, কিন্তু তেলে ভাজা খাচ্ছি না, কিন্তু এইসব খাচ্ছি না, কিন্তু ওই জল হাওয়াতেই আমি ফুলে আছি। আমি তো 2 দিন ডায়েট করলে 3 দিনের দিন এত ডিপ্রেশন আসে, আমার খুব মন খারাপ লাগে। এই আমি একটা মিস হয়ে গেল, একটা মিস, এটা বলা উচিত, আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তো ওই যে বললাম এই যে 6 মাস যে আমি পুরো লাগাম ছাড়া, এই লাগাম ছাড়ার মধ্যে কিন্তু মিষ্টিটা রোজ আছে।
আচ্ছা, মিষ্টিটা রোজ রোজ ওই মিষ্টি মিষ্টি জল আর হাওয়া এই তিনটেতেই আমি নিজেকে ধরে রেখেছি। কেন যদি কারোর যদি আমার মতো এরকম মোটা হতে হয়, তাহলে- মিষ্টি জল আর হাওয়া খাবেন, আমার মতো মোটা হয়ে যাবে। মিষ্টি খেয়ে খেয়ে তুমি আরো মিষ্টি হয়ে উঠেছো, আর দিনে দিনে আরো মিষ্টি হয়ে ওঠো, আর এত ভালো ভালো কাজ করছো, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমার Thank you. রইলো। সামনের দিনে আরো অনেক ভালো কাজ করো, আমরা তোমার আবার অভিনয়েতে তোমাকে দেখতে চাই। হ্যাঁ, আমিও দেখতে চাই, কিন্তু এটা যেহেতু তোমার একটু নতুন হয়েছে, একদম এটাতে একটু সময় দিতে হবে আমাকে। একদম। তো এখন হয়তো একটু সার্টেন টাইমে একটা ব্রেক নিয়েছি, হুম, হুম। তো তারপরে এটাকে একটুখানি স্টেবল করিয়ে রানিং করিয়ে হয়তো আবার কিছু একটা হবে। এবার নেল স্টুডিওর পরে কি আর অন্য কিছু প্ল্যানিং আছে না? আপাতত এখানে এটা একটু না, এটাই একটুখানি, আর এরপর মানে এখন আপাতত কিছু নেই। তবে যদি ভগবানের আশীর্বাদ থেকে, সবার আশীর্বাদ থাকে, যদি এটাই খুব ভালো হয়, যদি এটার মানে সেরকম রেসপন্স পাই, তাহলে চেষ্টা করব যে এইটারই যদি আরো আমি ব্রাঞ্চ বাড়াতে পারি, একদম, সেটা আমার একদম। চেষ্টা থাকবে একদম। ভবিষ্যতে। কিন্তু আপাতত এখন তো এইটাই। একদম। আর এই গ্লিটস বাই প্রেরণা তোমার নামটা চারিদিকে ছড়িয়ে যাক, যেটা সেটাই অনেক শুভকামনা রইলো। এবং আপনাদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং দিদিকে বলবো যেতে যেতে কৃষ্টির দর্শকদের মানে উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। কৃষ্টির সকল দর্শককে জানাবো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর কৃষ্টিকে ফলো করবেন, অনেক ভালো ভালো এপিসোড আছে, আপনারা দেখবেন, ভিউজ দেবেন আর একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।